হিমালয়ের বরফ ঢাকা নীরবতার ভেতর লুকিয়ে থাকা এক দেশ নেপাল। চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। প্রকৃতির এমন এক রূপ যে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষকে টেনে আনে এই হিমালয়ের কন্যার বুকে। কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই আছে এমন কিছু বাস্তবতা যা অনেকের অজানা। বরফে মোড়া সুউচ্চ পর্বতশৃঙ্গ, মেঘে ঢাকা উপত্যকা, বৃদ্ধ মঠের শান্ত পরিবেশ আর বৈচিত্র্যময় প্রকৃতি মিলেই নেপালকে বিশ্ব পর্যটনের অন্যতম আকর্ষণ বানিয়েছে। ছোট দেশ হলেও হিমালয়ের আশীর্বাদে এটি আজ আন্তর্জাতিক পর্যটকদের স্বপ্নের গন্তব্য। সাংবিধানিকভাবে নেপাল একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে হিন্দু ও বৌদ্ধ ধর্মের পাশাপাশি ইসলাম তৃতীয় বৃহত্তম ধর্ম হিসেবে পরিচিত। প্রায় 14,83,000 মুসলমান বসবাস করে, যা মোট জনসংখ্যার প্রায় 6.9%। সাম্প্রতিক বছরগুলোতে তাবলিগ জামাতের দাওয়াতি কার্যক্রমের কারণে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা গেছে। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম ইস্টার নিউজের প্রতিবেদনে বলা হয়, গত 15 বছর প্রায় 1 লক্ষ নেপালি তরুণ তরুণী ইসলাম গ্রহণ করেছেন। বিশেষ করে শিক্ষিত তরুণদের মধ্যে এই প্রবণতা বেশি। বর্তমানে নেপাল জুড়ে প্রায় 430টি মসজিদ রয়েছে। পাশাপাশি পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে শহর ও গ্রাম অসংখ্য কওমি মাদ্রাসা, হেফজখানা ও ইসলামী শিক্ষা কেন্দ্র গড়ে উঠছে। রূপেনদেহি, বারদিয়া, কপিলবস্তু সহ বিভিন্ন অঞ্চলে এসব প্রতিষ্ঠানের ঘনত্ব বেশি বলে জানা যায়। মুসলিমরা নেপালের প্রায় প্রতিটি জেলাতেই বসবাস করে এবং সরকারি চাকরিতে তাদের জন্য 1% কোটা সুবিধা রয়েছে বলে দাবি করা হয়। এছাড়া নেপাল পৃথিবীর এমন একটি দেশ যা কখনো বিদেশি শক্তির উপনিবেশ হয়নি, তাই এখানে আলাদা কোনো স্বাধীনতা দিবসও নেই। এখানে কুমারী নামে এক অনন্য প্রথা প্রচলিত, যেখানে ছোট মেয়েদের দেবী হিসেবে পূজা করা হয়। বিশ্বাস করা হয় দেবী তালিজু তাদের শরীরে অধিষ্ঠিত হন। একই সাথে নেপালে 123টি ভাষা ও প্রায় 80টি জাতিগোষ্ঠী থাকলেও বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা নেই, যা দেশটিতে তুলনামূলকভাবে শান্তিপূর্ণ হিসেবে পরিচিত করেছে। কিছু আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়, ভারতের কিছু কট্টরপন্থী হিন্দুবাদী গোষ্ঠী নেপালি মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর চেষ্টা করেছে, তবে স্থানীয় জনগণ এসব প্রভাব প্রত্যাখ্যান করেছে বলে দাবি করা হয়। 2025 সালের জেনজি আন্দোলনের পর নেপালে নতুন রাজনৈতিক পরিবর্তন আসে এবং বালেন্দ্র শাহ দেশের প্রধানমন্ত্রী হন। তিনি মাত্র 35 বছর বয়সে ইতিহাসের সর্বকনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত। তিনি ভারতের প্রতি কঠোর অবস্থান নেন এবং কালাপানি, লিপুলেক ও লিম্পিয়াধুরাকে নেপালের মানচিত্রে অন্তর্ভুক্ত করেন। এছাড়া ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক না করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলোচনার আহ্বান জানান, যা দুই দেশের সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করে। 2026 সালে নেপালের ইতিহাসে প্রথমবারের মতো একজন কওমি আলেম সংসদ সদস্য নির্বাচিত হন, মুফতি মুহাম্মদ খালিদ সিদ্দিকী নামে। একই সময়ে বালেন্দ্র শাহের মন্ত্রিসভায় 2 জন মুসলিম মন্ত্রী অন্তর্ভুক্ত হন, যার মধ্যে গৌরী আলম যাদব শিল্প, বাণিজ্য ও সরবরাহ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। নেপালে মুসলিমদের প্রতি বৈষম্য না থাকার দাবি করা হয় এবং ধর্মীয় স্বাধীনতা ব্যাপকভাবে রক্ষিত বলে উল্লেখ করা হয়। দেশের পতাকা অনন্য 2 ত্রিভুজ আকৃতির, যা হিমালয়ের প্রতীক হিসেবে ধরা হয়। বিশ্বের শীর্ষ 10 পর্বতমালার মধ্যে 8টি নেপালে অবস্থিত। নেপাল স্থল বেষ্টিত দেশ হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ভারত ও চীনের বন্দর ব্যবহার করে, তবে বাংলাদেশ থেকেও চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের বিষয়ে আলোচনা চলছে বলে জানা যায়। 2008 সালে রাজতন্ত্র বিলুপ্ত হয়ে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার পর নেপালে মুসলিমদের অবস্থার উন্নতি ঘটে। সরকারি ছুটিতে ধর্মীয় উৎসব অন্তর্ভুক্ত হয় এবং ধর্মীয় স্বাধীনতা বৃদ্ধি পায়। বাঁকে জেলায় ঈদে মিলাদুন নবী উপলক্ষে কোরআন লেখা পতাকা উত্তোলনের ঘটনাও দেখা যায়।
2007 সালের সংবিধান অনুযায়ী নেপাল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় এবং 2007 সালেই প্রথম মাদ্রাসা বোর্ড গঠন করা হয়, যেখানে উর্দু ভাষায় শিক্ষার উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশ ও নেপালের সম্পর্ক দীর্ঘদিনের। 1972 সালে নেপাল বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তেঁতুলিয়া থেকে ভদ্রপুরের দূরত্ব প্রায় 15 মাইল। বর্তমানে হাজার হাজার নেপালি শিক্ষার্থী বাংলাদেশে চিকিৎসা, প্রকৌশল ও কৃষি শিক্ষা গ্রহণ করছে, যাদের সংখ্যা দিন দিন বাড়ছে। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।